কেবল 18 বছর পড়লাম আমি, আর এত তাড়াতাড়ি বিয়ে করতে হবে আমাকে, তাও আবার জিনকে। মানে ভাবতে পারছিস আমার বড় একজন জিন হবে? কান্না ফেস করে বলতে লাগলো। নূরের ভুল ধারণাগুলোকে মিটিয়ে ওবায়দুল্লাহ খান, হুমায়রা ওবায়দুল্লাহ খান আর ইদ্রিস জিন বাদশাহ ইব্রাহিম খান মিলে সিদ্ধান্ত নেন যে খুব তাড়াতাড়ি ধর্মীয়ভাবে নূর আর আরহামের বিবাহ দিবেন। ওনাদের সিদ্ধান্তে সামিরা বেগম খুব খুশি হন, কারণ তিনি তার লক্ষ্যে আস্তে আস্তে পৌঁছে যাচ্ছেন। এবার বিয়েটা হলে আর ওই ক্রাউনটা পেলেই ওনার সব স্বপ্ন পূরণ হয়ে যাবে। তারপর একে একে তিনি বদলা নেবেন বলে ঠিক করেন। আজ সকাল থেকে আনামের মন খারাপ। অবশ্য মন খারাপই হওয়ার কথা, যাকে ছোট থেকে চেয়ে এসেছে সে তো তাকে চাইল না, অন্য একজনকে বিয়ে করে নিচ্ছে। সেই সঙ্গে সৎ মায়ের ভালোবাসাও পেল না। নিজের মা বাবা তো বাদই থাকে, আজ তার ভীষণ একা লাগছে। এই জীবনে সে কি পেল? নিজের আসল বাবা মাকে আজ তার প্রচুর মনে পড়ছে, অথচ তাদের সে কোনোদিন দেখেনি। আনাম আগের থেকে অনেকটা বদলে গেছে। নিজের রুম থেকে তেমন প্রয়োজন ছাড়া বের হয় না, ঘরটা সবসময় অন্ধকার করে রাখে, আর মাঝে মাঝে সৎমায়ের কিছু প্রয়োজন হলে দিয়ে আসে। সময় খুব দ্রুত চলে যায়। এর মধ্যেই 2 দিন হয়ে যায় আজ সেই শুভ দিন। হ্যাঁ, আজ আমার আর আরহামের বিয়ে। বিয়ের জন্য পুরো বাংলোটা ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছে। পুরো জিনরাজ্যে খুশির ঝলক। হবে না কেন? তাদের একমাত্র হবু বাচ্চার বিবাহ, আর বিবাহের পরেই তো তাকে বাচ্চা হিসেবে অভিষেক করানো হবে। আমাকে শিফা তখন থেকে সাজিয়ে যাচ্ছে, একটা ভারী লেহেঙ্গার সঙ্গে ভারী কিছু গহনা। এত কিছু পরে এখনই আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আর এখন তো বিয়ের অনেক কাজ বাকি। আমি রুমে হেঁটে যাচ্ছি আর টেনশন করছি। কেন জানি খুব টেনশন হচ্ছে আমার। হয়তো বিয়ের দিন সবার এমন টেনশন হয়, হয়তো কি প্রতিটা মেয়ের টেনশন হয়। আমি যেদিকে যেদিকে যাচ্ছি শিফাও আমার পিছু পিছু আসছে। এইভাবে একে অপরের সঙ্গে কয়েকবার ধাক্কা খাচ্ছি আর পায়চারি করছি। শিফা বারবার আমাকে টেনশন করতে মানা করছে। একটু পরেই রুমে 2 জন মেয়ে আসে। একটু পরে যখন 2 জন রুম মেয়ে আসে, তাদের সবার পরনে আমার আর শিপুর মতো লেহেঙ্গা। তাদের সবাইকে মনে হচ্ছে জান্নাতের হুর। আমি আর শিপু কিছু বলবো তার আগেই ওনারা বলল, আপনাদের নিচে নিয়ে যাওয়ার জন্য পাঠানো হয়েছে। ওদের কথা শিপু বলল, আপনারা আসুন, আমি নিয়ে যাচ্ছি ওকে। ওরা চলে যেতেই শিপু আমাকে খুঁটিয়ে দেখতে লাগলো। সবকিছু ঠিক আছে, এবার যাওয়া যাক। আমি মাথা ঝাঁকুনি দিয়ে বললাম, চলো। শিপুর সঙ্গে নিচে যাওয়ার জন্য পা বাড়ালাম। সিঁড়ি দিয়ে আমি আর শিপু নামছিলাম, আর সবাই হাঁ করে আমাদের দিকে তাকিয়েছিল। বিশেষ করে আরহাম তো আমার থেকে চোখ নামায়নি। অন্যদিকে আবরাম তো শিফাকে চোখে চোখ ফেলতেই পারছে না। নিচে নামতেই দেখলাম সব আয়োজন বেশ ভালোভাবেই করা হয়েছে। আরামকে দেখে আমিও আরেকবার ক্রাশ খেয়ে গেলাম, কারণ সাদা শেরওয়ানি আর টুপিতে ওকে মারাত্মক সুন্দর দেখাচ্ছে। শিফা তো আবরাম ভাইয়াকে দেখে এক মুহূর্তের জন্য ভুলে গিয়েছিল যে আবরাম ভাইয়া জিন। আরামকে যে পাশে বসানো হয়েছে, আমাকে তার বিপরীত পাশে বসানো হয়েছে। আর আমাদের সামনে পাতলা একটা সাদা পর্দা দেওয়া হয়েছে, যেন বিয়ের আগে আমরা একে অপরের মুখ দেখতে না পাই। পাতলা পর্দা দিয়ে প্রায় সবকিছুই বোঝা যাচ্ছে। আর আমার আবরাম পাশাপাশি বসে আমার আর শফুর দিকে তাকিয়ে আছে। ওদের দেখতে এত সুন্দর লাগছে যে আমি বারবার চেয়েও চোখ ফিরাতে পারছি না। আমার আর শিফার অবস্থা সেম বলতে গেলে। আমি শিফাকে হালকা ধাক্কা দিয়ে বললাম, কি রে, এমন হাঁ করে আবরাম ভাইয়ার দিকে তাকিয়ে আছিস কেন? সেদিন তো জিন বলে খুব ভয় পেয়ে গেলি। হালকা হেসে আমার কথা শুনে শিফা হালকা লজ্জা পেয়ে চোখ নামিয়ে নেয়। আমাদের চুপি চুপি কথা বলা দেখে আবরাম ভাইয়া বলল, ভাই ওরা কিসের কথা বলছে? আমাদের নামে কোনো কথা বলছে না তো? আমি কি করে বলবো বল? আমি তো নিজেই নূরের সৌন্দর্যে আকৃষ্ট। মাশাল্লাহ, এত সুন্দর লাগছে আমার বউটাকে। আমার বউটাকেও হুরের মতো লাগছে, বেখেয়ালি বলল আব্রাহাম। আরাম ভাইয়া দেখলো আব্রাহাম ভাইয়া শিফার দিকে তাকিয়ে বেখেয়ালি বউ বেলে ফেলছে। বউ বেলে ফেলাতে আরাম ভাইয়া ইচ্ছে করে পিঞ্চ মেরে বলল, কি রে, বিয়ে তো হচ্ছে আমার, তবে বউ তোর কিভাবে হয়? আব্রাহাম ভাইয়া আর এতক্ষণে হুশ হলো। সে বেখেয়ালি কি বলে ফেলছে তাই তাড়াতাড়ি কথা ঘোরানোর জন্য বলল, হয়নি, কিন্তু হতে কতক্ষণ বলে একটা রহস্যময় হাসি হাসলো। অবশেষে বিয়ের জন্য কাজে আসলো। আবার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে এটা ভেবে যে আজকের পর থেকে আমার আলাদা একটা পরিচয় তৈরি হবে। আরামের দিকে তাকাতেই দেখি ও আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি সঙ্গে সঙ্গে মাথা নুয়ে ফেলি। ইস, কি লজ্জাজনক পরিস্থিতি! বিয়ের দিন প্রতিটা মেয়ের মাঝেই লজ্জা কাজ করে। অবশেষে আমাদের বিয়েটা হয়ে যায়। কেন যেন একরাশ মন খারাপ আমাকে ঝেঁকে ধরল। আমার ভীষণ কান্না পাচ্ছে। হয়তো আব্বু আম্মুর থেকে দূরে থাকতে হবে দেখেই আমি আর আরাম দুজনেই বড়দের দোয়া নিচ্ছিলাম। এর মধ্যেই আবরাম ভাইয়া আর শিফা আর ওর বাবা মাকে দেখে আমরা সবাই অবাক এক প্রকার। আমাদের আরও অবাক করে শিফার আব্বু আম্মু বললেন, এখানে আরও একটা বিয়ে হবে, আর সেটাও আব্রাহাম আর সময়ে শিফার। এই একই সময়ে দুটো বিয়েই হয়ে যাবে। আব্রাহাম আর শিফার বিয়েতে কারো আপত্তিই ছিল না, কারণ আমরা শিপুর বাবা মায়ের সিদ্ধান্তে ভয় পেতাম।
তারা যদি জিন বলে শিফুকে আব্রাহামের সঙ্গে বিয়ে দিতে রাজি না হয়, কিন্তু এখানে সরাসরি ওনারা রাজি। জিন বাদশা ইব্রাহিম খান অনেক খুশি হয়ে যায়। আজ তারা বাসায় জোড়া লক্ষ্মী বউ হয়ে আসবে এটা ভেবে শিফাকে জিন বাদশার বরাবরই পছন্দ ছিল। তাই শুভ কাজটা সম্পূর্ণ করতে তিনি দেরি করতে নিষেধ করলেন। আমি আর আরহাম তো খুব খুশি হয়ে গেলাম। আব্রাহাম ভাইয়াকে দেখে মনে হচ্ছে খুব খুশি, কিন্তু এদিকে শিবুকে দেখে মনে হচ্ছে জোর করে হাসছে। শিবার অবস্থা থেকে এক প্রকার হাসি পাচ্ছে আমার। সব কিছুই মাথার উপর দিয়ে যাচ্ছে, তাই আমি শিবার দিকে হাঁ করে তাকিয়ে রয়েছি। এত কিছুর মধ্যেও আব্রাহাম আর শিফার বিয়েটা হয়ে গেল। বেশ ভালোভাবেই বিয়ের অনুষ্ঠানটা মিটে গেল। আশেপাশে সব জায়গায় দুই শাহজাদার বিয়ের আনন্দ ডাবলভাবে সেলিব্রেট করতে লাগলো। আমরা সবাই গুরুজনদের দোয়া নিয়ে লাগলাম। সবাই একসঙ্গে ছিলাম। আমরা কিন্তু আনাম কুরাইশকে কোথাও দেখতে পেলাম না। আমি তাই বাংলোর ভিতরে গেলাম। আনাম মন খারাপ করে বারান্দায় একটা কোণে বসে আছে। আমি তার পাশে গিয়ে বসলাম। ওকে এভাবে দেখতে আমার ভীষণ খারাপ লাগছে। আমি আগেই বুঝতে পেরেছিলাম আনাম আরামকে অনেক আগে থেকেই পছন্দ করে। আমি ওর কাঁধে হাত দিতেই ও কিছুটা ভয় পেয়ে যায়। তারপর আমাকে দেখে বলল, তুমি তুমি এখানে কি করছো? আমি ওকে বললাম, আরামকে ভালোবাসো তাই না? ও কিছুই বলল না। আমি ওকে বললাম, দেখো আনাম, জীবনটা খুব মূল্যবান। মনের জন্য জীবনের এত দামি মুহূর্ত নষ্ট করো না। সবার জীবনে কম বেশি দুঃখ থাকেই, সবার জীবনেই খারাপ সময় আসে। আবার সেই খারাপ সময় সঠিক সময় হলে কেটে যায়। তাই তুমি আবার নতুন করে জীবনটাকে সাজাও। দেখো, সব খারাপ সময় কেটে যাবে। একবার ঘুরে দাঁড়াও। এভাবে নিজেকে সবার থেকে দূরে করে জীবনটাকে নতুনভাবে শুরু করা সম্ভব না। এই জীবনটা আল্লাহর দেওয়া। তুমি কি পারবে না মহান আল্লাহর দেওয়া সুন্দর জীবনটাকে সুন্দর করে আবারও আগের মতো গুছিয়ে নিতে? তুমি কি পারবে না জীবনে যতদিন বেঁচে আছো জীবনটাকে রঙিন করে বাঁচতে? আমি কথাগুলো বলছিলাম নিজের ভিতর থেকে। হঠাৎ আনাম আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আমি নতুন করে বাঁচতে চাই ভাবি, নতুনভাবে বাঁচতে চাই। হ্যাঁ আমি চাই, আমাকে মাফ করে দাও ভাবি। আমি তোমার সঙ্গে অনেক খারাপ আচরণ করেছি, এমনকি আরাম ভাইয়াকে হারানোর ভয়ে তোমাকে মারতে চেয়েছিলাম। আমাকে মাফ করে দাও। আনামের কথা শুনে আমি খুব অবাক হয়ে যাই। মেয়েটা অনেক কান্না করছিল আর মাপ চাইছিল। আমি ওকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। আমি ওকে কান্না থামাতে একবারও বলিনি, কান্না করুক, কান্না করলে হালকা হবে। ওর ভিতরে কষ্টগুলো কান্না রূপে বের হয়ে যায়। আমার একটা জিনিস অবাক লাগছে, মানছি আনাম আমাকে মারতে চেয়েছিল, কিন্তু ওর একার পক্ষে এমন ভাবনা পসিবল না। তবে কি এর পিছনে আরও অন্য কারণ আছে? আনামকে স্বাভাবিক করে আমি অনুষ্ঠানের সবার কাছে আসলাম। আমাকে আর শিফাকে একসঙ্গে আমাদেরকে বসানো হয়। বলে বিয়ে উপলক্ষে 7 দিন নাকি একভাবে অনুষ্ঠান হবে, হবু বাদশা বলে কথা। এজন্য টানা সময় 7 দিন ধরে সবাই একসঙ্গে আনন্দ করবে। এর মাঝে জিন বাদশা ইব্রাহিম রাজ্যের হবু রাজা রানীকে মুকুট পরিয়ে অভিষেক করবেন। এর মধ্যেই আরহাম আমার পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, কোথায় গিয়েছিলাম আমি তাকে ওয়াশরুমের কথা বলি, কারণ আনামের সঙ্গে আজ আমার সেসব কথা হয়েছে সেগুলো সম্পর্কে আমি কাউকে জানাতে চাই না। আমি সবার আড়ালে শিবুকে জিজ্ঞেস করলাম, কি রে, এত কিছু কিভাবে হলো? মানে তোর আব্বু আম্মু রাজি কিভাবে হলো? এত সহজে কিভাবে আঙ্কেল আন্টি আব্রাহাম ভাইকে মেনে নিল? শিফু বলল, নূর বিশ্বাস কর, আমি কিছু জানি না। আমি তো শুরু থেকে তোর সঙ্গে ছিলাম। বিয়েটা মিটে যাওয়ার পরে আব্রাহাম আমাকে লোকজন কম এমন জায়গা নিয়ে যায়। আমি ছাড়া পাওয়ার জন্য চেষ্টা করতে থাকি, কিন্তু ও আমাকে শক্ত করে ধরে বলল, আমি জিন বলে আমাকে খুব ঘৃণা করো তাই না? কিন্তু আমি তোমাকে এখনো অতটাই ভালোবাসি। আমি জিন বলে ছেড়ে চলে যাবে তাই পরিচয় গোপন করে রাখছি। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দেখো, তুমি ঠিক সেটাই করছো যেটার ভয় আমার ছিল। আমাকে ফিরিয়ে দিও না শিপা, তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। কান্না করতে করতে এত ব্যাকুলতার ডাক আমি তো দূরের কথা, কেউ ফেলতে পারতো না। ভালো তো আগে বেসেছিলাম, কিন্তু আমাকে সত্যিটা জানায়নি বলে আর ভয়ে দূরত্ব বজায় রাখছিলাম। কিন্তু বেশিক্ষণ দূরে থাকতে পারিনি, তাই সব ভুলে গিয়ে বললাম, আমি সবসময় এমন কাউকে চেয়েছিলাম যে আমাকে আমার চেয়ে বেশি ভালোবাসবে। আমি এমন কাউকে পেয়েছি আব্রাহাম, আর সেটা তুমি। এটা আশ্চর্য যে আমি একজন জিনকে ভালোবেসেছি, তবুও তো আমার ভালোবাসা। আমিও আপনাকে অনেক ভালোবাসি আব্রাহাম বলেই একে অপরকে জড়িয়ে ধরি। তারপরেই বাবা মাকে আব্রাহামের সঙ্গে দেখতে পাই, আর একটু আগে তো তাদের সম্মতিতেই বিয়েটা হলো। আমি বললাম, সব তো ঠিক আছে, কিন্তু কোথাও না কোথাও একটা কিন্তু থেকে যাচ্ছে। যাই হোক, আমাদের স্বপ্ন তো সত্যি হলো আমি ভাবতে পারছি না। তুই আর আমি দুই ঝাঁ বলে সবার অগোচরে হেসে উঠলাম। বিয়েটা সুষ্ঠুভাবে মিটে যাওয়ার পর আব্বু আম্মুও চলে যায়, কিন্তু জিন রাজ্যে এখনও এই আনন্দ 7 দিন ভর চলতেই থাকবে। সবকিছু মিটে যাওয়ার পর আমাকে আর সিফাতকে বাসুর ঘরে পাঠানো হয়, কিন্তু হুট করেই শিফা আমার রুমে হাজির হয়। অবশ্য আমারও একা একা ভালো লাগছিল না, শিফা আসায় ভালো হয়েছে। আমি আর শিফা গল্প করছিলাম। রাত 12টা।
এমন সময় আরাম ভাইয়া আমার রুমে আসে। হঠাৎ করে শিফাকে রুমে দেখে আরাম ভাইয়া অসহায় চোখে আমার দিকে তাকালো। আমার তো ভীষণ হাসি পাচ্ছিল। ভাইয়া আমাকে ইশারায় কিছু বলছিল, কিন্তু আমি না বুঝার ভান করে হাতে হ্যাঁ মিলিয়ে যাচ্ছি। ভাইয়ার রিয়াকশন দেখার মতো ছিল। আমি মনে মনে ভাবছি আর হাসছি। আমাকে মিথ্যা টর্চার করার ফল তুমি ভুগবে স্বামী মহাশয়। শিফাকে ছাড়া যাবে না, ওকে আরও কিছুক্ষণ থাকতে বললাম। শেষে উপায় না পেয়ে ভাইয়া মুড অফ করে বাইরে বারান্দা চলে যায়। ভাইয়া যাওয়ার সঙ্গে সঙ্গে আমি আর শিফা অট্ট হাসিতে ফেটে পড়লাম। আজ দারুণ শিক্ষা হলো আরাম ভাইয়ার। এদিকে শিফুকে না পেয়ে আবরাম ভাইয়া তো খুব করুণ অবস্থা। ভাইয়া ভেবেছিল শিফু হয়তো ওনাকে ছেড়ে পালিয়ে গেছে। আবরাম ভাইয়া শিফুকে খুঁজতে খুঁজতে আমাদের রুমের বারান্দায় চলে আসে। এখানে এইভাবে আরাম ভাইয়াকে দেখে জিজ্ঞেস করে, কি ব্যাপার ভাইয়া, তুমি এখানে কেন? তুইও তো বাইরে। আর বলো না, শিফাকে কোথায় খুঁজে না পেয়ে এখানে চলে এলাম। কোথায় গেল? আমাকে ছেড়ে গেল না তো? এদিকে আয়। হাত ধরে টেনে রুমের সামনে দাঁড় করিয়ে বলল, দেখ তোরটাকে আর আমারটাকে দেখ, তখন থেকে গল্প করেই যাচ্ছে, থামার নাম নিচ্ছে না। বলো কি? ঠিকই বলেছি, তোর জন্য আমার বাসরে কিছু হলে পরে মজা বুঝাবো তোকে। আরাম ভাইয়াকে থামিয়ে আবরাম ভাইয়া রুমে প্রবেশ করে শিফাকে হাত ধরে টেনে নিয়ে যায়। যাওয়ার আগে আরাম ভাইয়াকে বলল, এবার সামলাও তুমি। আমি আমারটাকে নিয়ে গেলাম। শিফা বারবার কান্না ফেস করে তাকালো আমার দিকে। আমার তো হাসি পাচ্ছে ভীষণ। আমি হাসতে হাসতেই সামনে তাকালাম। সঙ্গে সঙ্গে ভয়ে ঢুক গিলতাম আমি, কারণ আমার সামনে আরাম দরজা লাগিয়ে ভিলেন হাসি দিচ্ছে। হুট করে সামনে এগুতে এগুতে বলল, এতক্ষণ ভালোই হেসেছ আমাকে অপেক্ষা করিয়ে। তাই না? আমি পিছনে সরতে সরতে বললাম, ভাইয়া সামনে এগুচ্ছ কেন তুমি? একদম সামনে এগুবে না, বলে দিলাম। এক চড় মারবো। নিজের বরকে ভাইয়া বলতে বিবেকে বাচ্ছে না? কান্না ফেস করে ওনার ধমকে আমি একদম চুপ হয়ে গেছি। উনি আবারও বললেন, কোনো গাধা নিজের বরকে ভাইয়া বলে? ওনার কথা শুনে আমি বললাম, সরি ভাইয়া। আমি সরি ভাইয়া বলে আবারও মুখে হাত দিলাম। আরাম ভাইয়া বিছানায় বসে কপালে হাত রেখে বলল, আমি মনে হয় সবচেয়ে অভাগা জিন যে বাসুরাতে বউয়ের কাছে ভাইয়া ডাক শুনলো। এই আমি তোর কোন জন্মের ভাই বলতো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আর তোমাকে ভাইয়া বলবো না, এবার খুশি? এদিকে শিফাকে রুমে এনে আবরাম ভাইয়ার দরজা লক করে দেয়। তুমি আমাকে এভাবে নিয়ে এলে কেন? ভ্রুকুচকে বলল। বাসর করতে যান। দুষ্টু হেসে শিফার চোখ মনে হয় কটর থেকেই খুলে পড়ে যাবে এমন অবস্থা। আজ আমাদের বাসর রাত জান। তুমি ভুলে গেছো নাকি? কি অভদ্র ছেলে রে বাবা ও। জান, এখানে অভদ্রতার কি দেখলে? জান, তুমি জানো কত অপেক্ষার পর তোমাকে নিজের করে পেলাম? সে না হয় বুঝলাম, কিন্তু আমার আব্বু আম্মুকে কি বলেছো? কিভাবে তারা রাজি হলো সেটা তো বলো। আমার কথা শুনে ভাইয়া বলল, একদিন তোমার আব্বুকে আমি অ্যাক্সিডেন্টের থেকে বাঁচিয়েছিলাম। সেদিন উনি আমাকে অনেক দোয়া করেছিলেন। আর তোমরা তো আমাদের আত্মীয় হওয়ার কারণে হীন জিন সম্প্রদায় তোমার বাবা মায়ের উপর আক্রমণ করতে চায়। ঠিক সেই সময় আমি ওখানে উপস্থিত সমস্ত হীন জিনদেরকে মেরে ফেলি। শিফা তো আব্রাহাম ভাইয়ার কথায় অবাক হয়ে জিজ্ঞেস করলো, আব্বু আম্মুর উপর হীন জিনদয় হামলা করেছিল? শান্ত হও, কিছুই হয়নি। আর আগেই আমি সেখানে পৌঁছে যাই, এই জন্য তো কোনো ক্ষতি হয়নি কারো। শিফাকে জড়িয়ে ধরে বলল। আমি আরাম ভাইয়ার কাঁধে মাথা দিয়ে চাঁদ দেখছি। বেলকনির দরজায় দোলনায় বসে আজ ভীষণ আনন্দ হচ্ছে, কারণ নিজের ভালোবাসার মানুষকে পাচ্ছি সম্পূর্ণ নিজের করে। হঠাৎ আরহাম ভাইয়া বলল, দীর্ঘ বহু বছর পর আমার স্বপ্নটা সত্যি হলো। পেয়ে গেলাম তোমাকে সম্পূর্ণ নিজের করে। আমার ছোটবেলার ভালোবাসাকে সত্যি সত্যি পেয়েছি। তোমাকে সারা জীবন এই বুকে আগলে রাখতে চাই। থাকবে তো আমার এই বুকে? ছেড়ে যাবে না তো আমাকে? কখনো না। আপনাকে ছেড়ে যাব না কখনো আরহাম, কোথাও যাব না। তোমাকে নিজের অংশে মিশিয়ে নিতে চাই। আমাদের যেন কেউ আলাদা না করতে পারে, এই জন্য তোমাকে পরিপূর্ণভাবে পেতে চাই। তুমি কি? আরহামকে কিছু বলার সুযোগ না দিয়ে ওর কাঁধে মাথা রেখে ওকে জড়িয়ে ধরলাম। আরহাম ওর প্রশ্নের উত্তর পেয়ে গেছে। আমাকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দিল, তারপর নিজের সমস্ত ভর ছেড়ে দিল। অন্যদিকে শিফা আর আব্রাহাম ভাইয়া একে অপরকে জড়িয়ে ধরে আছে। এমন সময় আব্রাহাম ভাইয়া বলল, শিফা, তোমাকে নিজের করে পাবো আমি ভাবতে পারিনি। তুমি কি আমাকে তোমাকে সম্পূর্ণভাবে পাওয়ার অনুমতি দিবে? শিফা কিছু না বলে আব্রাহাম ভাইয়ার বুকে মুখ গুজল। তলিয়ে গেল তারা ভালোবাসার অতল সাগরে। একটু দেরিতেই ঘুম ভাঙে আমার। নিজের পাশে আরহামকে না পেয়ে বুঝতে বাকি রইল না যে তিনি নামাজ পড়ে বাইরে গেছেন। আমিও ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ওয়াশরুম থেকে বের হতেই আমি শিফাকে দেখলাম। আমাকে দেখে শিফা বলে উঠল, নূর মাশাল্লাহ, কারণ নজর যেন না লাগে। এই ছাই রঙের শাড়িতে তোকে দারুণ লাগছে।
তোকেও নেভি ব্লু শাড়িতে মাশাআল্লাহ লাগছে। হয়েছে হয়েছে, এত বলতে হবে না। এখন তাড়াতাড়ি নিচে চলুন, ওখানে সবাই নাস্তার জন্য অপেক্ষা করছে। মনে আছে তো আজ আমাদের নাস্তা বানাতে হবে, তারপর সার্ভ করতে হবে। তাড়াতাড়ি চল প্লিজ। আমি তৈরি, চল এবার। আমার ধারণার বাইরে ছিল সবকিছু। আমি ভাবতে পারিনি লাস্ট মুহূর্তে আব্রাহামের সঙ্গে শিফা নামের মেয়েটার বিয়ে হয়ে যাবে। আমি আটকাতে চেয়েছিলাম, কিন্তু জিন বাদশাহ ইব্রাহিম খান আমার কথার পাত্তাই দেয়নি। আজ আমার তৈরি করা প্ল্যানটা এভাবে ভেস্তে গেল ভেবে আমি কিছুই ভাবতে পারছি না। আমি আব্রাহামের সঙ্গে আনামের বিয়ে দিয়ে আব্রাহামকে আমাদের সঙ্গে মিলিয়ে নিতে চেয়েছিলাম। এতে করে খুব সহজে আরহামকে ঘায়েল করতে পারতাম আমরা, আর ওই বুড়ো বাচ্চাকেও উপরে উঠিয়ে দিতে পারতাম আমরা। সামিরা বেগমের কথায় আরাব বলল, আম্মু রিল্যাক্স করো, আর আমাদের উদ্দেশ্য জিন তলোয়ার আর ক্রাউন, দুইটা ভুলে গেছো তুমি। অযথা মামু বা ভাইদের এখানে টানার কি আছে? আমাদের আবার প্ল্যান করতে হবে। এই প্ল্যান ভেস্তে গেলে তো সমস্যা নেই আম্মু। এবার এমন প্ল্যান করব যে আরাম ভাই জব্দ হবে আর আমাদের কার্য সিদ্ধিও হবে। কি বলো তুমি? বলে ভিলেন হাসি দিল। আমাদের আবার অন্য প্ল্যান করতে হবে আম্মু। ভেবেছিলাম আব্রাহামকে জব্দ করে কার্যসিদ্ধি করব, কিন্তু হলো না ওই আনামের জন্যই। ও যদি আরহামকে নিজের আয়ত্তে রাখতে পারত তাহলে এমন হতো না। ঠিক বলেছিস, ওর জন্যই ঝামেলাটা হয়েছে। অনামুখীটা প্রেমে ব্যর্থ হয়ে দেবদাস হয়ে গেছে, এজন্য এখন কিভাবে মনমরা হয়ে থাকে দেখেছিস না? আরহামের বিয়েটা সহ্য করতে পারিনি তো। ভালো হয়েছে বিয়েটা হয়েছে। আরহাম আর নূরের অভিষেক আগামীকাল। আমাদের প্রথম কাজ হবে সমস্ত প্রহরী জিনদের আয়ত্তে আনা। তবে তার আগে তোমাকে কি কি করতে হবে মনে আছে তো? মনে আছে, খুব ভালো মনে আছে। তুমি চিন্তা করো না, আমি আমার কাজ কমপ্লিট করেই আসব। বলে হাসতে লাগলো দুজনেই। নূর আর শিফা রান্না করে সবাইকে খাবার সার্ভ করছিল। ওদেরকে সাহায্য করতে কয়েকজন জিন আসলো। নূর আর শিফাও সবার সঙ্গে ডাইনিংয়ে বসে পড়ল। খাওয়া শেষের পথে হঠাৎ জিন বাদশাহ ইব্রাহিম খান সবার উদ্দেশ্যে বলে উঠলেন, তোমরা তো কালকের কথা জানোই। এই রাজ্যের রানী মানে আরহামের মায়ের মৃত্যুবার্ষিকী কাল। আমি চাইছিলাম কালই যদি আরহাম আর নূরের অভিষেকের অনুষ্ঠানটা সেরে ফেলি, যেহেতু বিয়ের অনুষ্ঠান এখনও চলছে। তো কেমন হবে বিষয়টি? তোমরা কি বলো? যেমনটা তোমার ইচ্ছে আব্বুজান। জিন বাদশাহ ইব্রাহিম খান সামিরা বেগমের উদ্দেশ্যে বলে উঠলেন, তোমরা কিছু বলছো না কেন? কাল ঠিক হবে নাকি মতামত দাও তোমরা? ভাইজান, কালই ভালো হবে। কালকের জন্য ব্যবস্থা শুরু করো তোমরা। আম্মুজানের কথায় তাল মিলিয়ে আরাব বলল, মামু তোমার যেমনটা সুবিধা হয় তেমনটাই করো। আর তুমি তো অসুস্থ, তাই যত তাড়াতাড়ি সম্ভব অভিষেকের কাজটা সেরে ফেলা উচিত বলে আমার মনে হয়। তাই রাজ্যের দায়িত্বভার তাড়াতাড়ি ভাইয়াকে তুলে দেওয়ার ব্যবস্থা করো। আর কাল মামানির আত্মার মাগফিরাত চেয়ে দোয়া নিয়ে আরহাম ভাইয়া সামনে এগিয়ে যাবে। আরাফের কথায় আব্রাহাম ভাইয়া বলল, হ্যাঁ আব্বুজান, আরাফ ভাই ঠিকই বলছে। আম্মুজানের দোয়া নিয়ে ভাইয়া না হয় রাজ্যের দায়িত্বভার নেবে। এমনিতেও পুরো রাজ্য বিয়ের আনন্দে মেতে আছে, পরে না হয় নতুন বাদশার আনন্দ মেতে থাকবে। ভাইয়ার কথা শুনেই সবাই হাসলাম, কিন্তু সামিরা বেগম আর আরাফের মুখে অদ্ভুত একটা বিরক্তি বুঝতে দেখা যাচ্ছে। আমরা কেউ অত পাত্তা দিলাম না। অবশেষে সেই দিন আগত। আজ আমার আর আরহামের এই পুরো জিন রাজ্যের রাজা রানী হিসেবে অভিষেক। রানী হওয়ার প্রতি বারবার আমার কোনো টানই ছিল না, কিন্তু বড় বউ বলে আমাকেই আরহামের পাশে সিংহাসনে বসতে হবে, এটাই নাকি নিয়ম। তবে আমাদের পরবর্তী সিংহাসন আব্রাহাম ভাইয়া আর শিফা সিংহাসন রাখা। জিন বাদশাহ দুই ছেলেকেই অর্ধেক অর্ধেক করে রাজ্যের দায়িত্ব দিবেন বলে ঠিক করেন। তিনি দুই ছেলের একটাকেও দুঃখী করতে চান না। আব্রাহাম ভাইয়া অবশ্য আপত্তি জানাচ্ছিল, কিন্তু আরহাম ভাইয়া জোরাজোরিতে রাজি হয়। আব্বুজানের সিদ্ধান্তে আমি আর আরহাম ভীষণ খুশি হই। অভিষেকের অনুষ্ঠানে আব্বু আম্মু আঙ্কেল আন্টিকে নিমন্ত্রণ করা হয়। তাদেরকে আনার জন্য অবশ্য জিন প্রহরী পাঠানো হয়। আরহাম ভাইয়া আর আব্রাহাম ভাইয়া ভীষণ খুশি। ওদের পাশাপাশি আমি আর শিফা দুজনেই খুব খুশি হই। অভিষেকের অনুষ্ঠান ভালো মতো হতে থাকে, কিন্তু এখনো পর্যন্ত আব্বু আম্মুকে এমনকি আঙ্কেল আন্টিকেও দেখা যায়নি। তাদের জন্য ভীষণ দুশ্চিন্ত হলেও বাইরে প্রকাশ করলাম না। অবশ্য শুধু আমার না, শিফারও ভীষণ দুশ্চিন্তা হচ্ছে, কিন্তু কিছুই করার নেই। কিছুক্ষণ পরে আব্বুজান আমাদের সকলকে বাংলার সবচেয়ে গোপন একটা কক্ষে নিয়ে গেলেন। আশ্চর্যের বিষয় এই যে
কক্ষটিতে ঢুকতেই 7টা দরজা পার করতে হয়েছে আমাদের। ঘরে প্রবেশ করতেই আমি আর শিফা দুজনেই ভীষণ অবাক হয়ে যাই, কারণ আমাদের সামনে ক্রাউন 2টা, আর রাজ্য পরিচালনার আর নিজের সুরক্ষার জন্য 2টো চকচকে রূপার তলোয়ার রাখা। ঘরটাতে লক্ষাধিক জিন উপস্থিত ছিল। সবার সামনে আরহাম আর আব্রাহাম ভাইয়াকে সিংহাসনে বসে তলোয়ার তুলে দেওয়া হয়, আর তারা শপথ নেয় যে তারা তাদের প্রাণ দিয়ে হলেও এই জিন রাজ্যের আর প্রজাদের হেফাজত করবে। শিফা আর আমি 2 ভাইয়ের মধ্যকার বন্ডিংটা দেখে মুগ্ধ হয়ে যাই। হাজার বিপদ আসুক না কেন, 2 ভাই একে অপরকে ছেড়ে যাবে না কখনো, ঠিক আমার আর শিফুর মতো। হাজার রকম সমস্যা হলেও আমি আর শিফা একে অপরকে ছাড়া থাকতে পারি না কখনো। এবার সেই মহিন্দ্র সময় আমাকে আরহামের ঠিক পাশে বসানো হয়। তারপর আমাদের দুজনকে শপথ করিয়ে ক্রাউনিং করেন জিন বাদশাহ ইব্রাহিম খান। উপস্থিত সব জিনদের সামনে আমাদের এই রাজ্যের রাজা রানী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। অভিষেক অনুষ্ঠান ভালোভাবে মিটে যায়। তারপর আবারও সেই ক্রাউন 2টা সেই ঘরে সুরক্ষিত করে রাখা হয়। তবে তলোয়ার 2টা আরহাম আর আব্রাহাম ভাইয়া নিজেদের কাছেই রাখতে হলো, নিজেদের সুরক্ষার জন্য। সবকিছু বেশ ভালোভাবেই চলছিল, কিন্তু হুট করে আব্বুজানের মৃত্যুতে পুরো জিন রাজ্যে শোক নেমে আসে। আরহাম আর আব্রাহাম ভাইয়ারা ভেতর থেকে ভেঙে পড়ছিল। আমি আর শিফাও অনেক কষ্ট পেয়েছিলাম। আরহাম আর আব্রাহাম ভাইয়াকে দেখে আমরা আরও কষ্ট পাচ্ছি। পুরো জিন রাজ্যে এখন আনন্দের বদলে প্রাক্তন বাদশার মৃত্যুতে শোক পালন হচ্ছিল। আমি আর শিফা আরহাম আর আব্রাহামকে রাজ্যের কথা ভেবে শক্ত হতে বললাম, কারণ এখন যদি সবাই ভেঙে পড়ে তাহলে শত্রুপক্ষের আঘাত হানতে বেশি সময় লাগবে না, বরং তাদের সুবিধা হবে। তাই আমরা 2জন মিলে 2 ভাইকে আবার রাজ্য পরিচালনার কাজে লাগিয়ে দিলাম। এভাবেই বেশ কিছুদিন চলে যায়। একদিন ছুটির দিনে আমি আর শিফু খাবার সার্ভ করছিলাম। হঠাৎ করেই সবকিছু অন্ধকার হয়ে আসলো। মাথা ঘুরে পড়ে যেতেই শিফা ধরে ফেলে। আমার এমন অবস্থা দেখে আরহাম ভাইয়া রাজবৈদ্যকে ডেকে আনলেন। তিনি এই রাজ্যের নামকরা বৈদ্য। আমার এমন অবস্থা দেখে সবাই ভয় পেয়েছিল। হঠাৎ করেই সামিরা ফুপি আম্মু বলে উঠল, সামান্য মাথা ঘুরে যাওয়ার জন্য এমন কি করার আছে? এত ব্যস্ত হচ্ছ কেন সবাই? এত চিন্তা করার কিছু নেই, এমনিতেই ঠিক হয়ে যাবে। ফুপির কথা একটু খারাপ লাগলেও মুখে প্রকাশ করলাম না আমি। কিন্তু হঠাৎ করে আরহাম ভাইয়া বলে উঠল, সামান্য মাথা ব্যথার জন্য অনেক কিছু হয় ফুপি আম্মা, আর রাজবৈদ্য তো দেখছে, একটু চুপ করো না দয়া করে। ভাইয়ার কথা শুনে ফুপি রাগ দেখিয়ে চলে গেল। এদিকে রাজবৈদ্যের কথা শুনে সবার মুখে হাসি ফুটে উঠল। আমি তো শুনেই কান্না করে ফেলেছি। আরহামও আমার মতো কান্না করতে লাগলো, তবে এটা খুশির কান্না। আমি মা হতে চলেছি, এই কথাটা শুনে মনের ভিতর অদ্ভুত একটা আনন্দ কাজ করছে। আব্বুজান মারা যাওয়ার বহুদিন পর বাড়িতে সবাই এমন আনন্দ করছে। সবার চোখে খুশির ঝলক। আরহাম আর আব্রাহাম ভাইয়া তো এই খুশির সংবাদ উপলক্ষে জিন প্রজাদের মাঝে দান খয়রাত করার সিদ্ধান্ত নেন। বাড়িতে নতুন সদস্য আসতে বলে কাজের লোক থেকে প্রজাদের মুখেও আবারও হাসির রেখা ফুটে উঠল। যে আসছে সে নিশ্চয়ই সাধারণ কেউ হবে না, সেও বাবার মতো শক্তিশালী একজন জিন হবে। আর তার সুরক্ষার জন্য আরহাম আর আব্রাহাম ভাইয়া বাড়িতে প্রহরীর সংখ্যা দ্বিগুণ করে দেয়। আরহাম আজ ভীষণ খুশি। ওর খুশি দেখে হাসতে থাকি আমি। আরহাম আমাকে কোলে নিয়ে ঘুরতে থাকে। আমি হাসতে হাসতে ওকে নামাতে বলি। শেষে ক্লান্ত হয়ে আমাকে বেডে বসিয়ে বলল, আমি আমার আব্বু আম্মুকে খুব ভালোবাসি জানো তো। আব্বু আম্মু চলে যাওয়ার এতদিন পর আমি মন খুলে হাসলাম। আমিও বুঝতে পারছি, আমারও ভীষণ আনন্দ হচ্ছে, তোমাকে বলে বোঝাতে পারবো না। আমার কিন্তু ছেলে চাই। ছেলে না মেয়ে তুমি কিভাবে বুঝলে? আমি জিন বাদশাহ আরহাম খান, নিজের অংশকে চিনতে পারবো না? তুমি ভাবছো কিভাবে? আমাদের ছেলেই হবে তাহলে? হ্যাঁ, আমাদের ফুটফুটে একটা ছেলে হবে। ওর মধ্যেই আমি আব্বুকে খুঁজে পাবো। আরহামের মনটা খারাপ হয়ে যাওয়ায় ওকে বুকে জড়িয়ে বললাম, সব ঠিক হয়ে যাবে। তুমি মন খারাপ করলে তাহলে বেবিও কিন্তু মন খারাপ করে থাকবে। আরহাম আমার পেটে মুখ গুজে বলল, ভালোবাসি তোমাদের দুজনকে, খুব ভালোবাসি। আমিও ভালোবাসি আরহাম, তোমাকে খুব ভালোবাসি। অন্যদিকে শিফা আর আব্রাহাম ভাইয়া এত খুশি যে আজ বাড়িতে ছোটখাটো অনুষ্ঠানের মতো খাওয়ার আয়োজনে ব্যস্ত। এরই মধ্যে আরহাম আর আব্রাহাম ভাইয়া প্রজাদের মাঝে দান খাওয়াতে ব্যস্ত হয়ে পড়েছে। আমি ঘরে বসে আব্বু আম্মুর কথা ভাবছিলাম। আজ বহুদিন হলো তাদের দেখি না, তাদের খোঁজও নেওয়া হয়নি।
তারা যদি এই খবর শুনে নিশ্চয় খুব খুশি হবে। হঠাৎ শিফা ঘরে এসে ওকে দেখে মুডটা ঠিক হয়ে যায়। ও আমাকে জড়িয়ে বলল, নূর, আজ থেকে তো সমস্ত দায়িত্ব আমার না ভীষণ আনন্দ লাগছে যে বাড়িতে নতুন সদস্য আসবে, আর আদো আদো গলায় বলবে খালামুনি। আমি ওকে মজার সুরে বললাম, তুই কবে শোনাবি গুড নিউজ? শোনাবো সময় হলে। সে বেশ লজ্জা পেল। আমরা বেশ কিছুক্ষণ গল্প করলাম। অন্যদিকে আনাম এই খুশির সংবাদটা শুনে আমার সঙ্গে দেখা করতে আসে। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দে আমি আর শিফা ঘুরে তাকাই। ভিতরে আসবো? ভিতরে চলে এসো, পারমিশন নেওয়ার দরকার নাই। হ্যাঁ সেই তো, অনুমতি কেন নিচ্ছিলে? তুমি কি আমাদের পর যে অনুমতি নিচ্ছিলে? আমাদের কথা শুনে আনামের চোখে পানি চলে আসলো। সে দৌড়ে আমাকে জড়িয়ে ধরল। আমি ওকে কান্না থামাতে বললাম মাথায় হাত দিয়ে। আনামের কান্না করার কারণ আমি জানলেও শিফা কিছুই বুঝল না। আমি আনামকে শান্ত করলাম। তারপর তিনজন মিলে আবারও বেশ কিছুক্ষণ গল্প করে যে যার রুমে চলে গেলাম। এদিকে সামিরা বেগম নিজের ঘরে রাগে কটমট করতে করতে ঘরের ওইসব জিনিস ভাঙচুর করতে শুরু করেছেন। এমন কাণ্ডে আরাফ দৌড়ে এসে আম্মুকে থামাতে থাকে, কিন্তু সামিরা বেগমের রাগ এখন 7 আসমানে পৌঁছে গেছে। তিনি রাগে গজগজ করতে করতে বললেন, একের পর এক ঝামেলায় আমরা লক্ষ্যে পৌঁছাতে পারছি না। ভেবেছিলাম জিন বাদশাহ ইব্রাহিম খান মারা যাওয়ার পর সবার অবস্থা করুণ থাকবে, তখন সহজেই ওদেরকে পিছন থেকে আঘাত করা যাবে। কিন্তু মাঝখানে নূরের বাচ্চা হওয়ার খবরে সবকিছু ওলটপালট হয়ে গেল। যখনই আমরা কোনো প্ল্যান করি, কোনো না কোনোভাবে সেটি ভেস্তে যায়। আরহাম তো অনেক শক্তিশালী, তারপর মুকুট ধারণকারী বাদশাহ। ওর সন্তান যে আসছে, ও কতটা শক্তিশালী হবে তুমি ভাবতে পারছো? না, এই বাচ্চা জন্ম দিতে দেওয়া যাবে না। যে করেই হোক নূরের গর্ভের সন্তানটাকে আর নূরকে একসঙ্গে মারতে হবে। ওই ক্রাউন আর তলোয়ার আমি হাসিল করেই ছাড়ব, বলে দুজনেই হাসতে লাগলো। এদিকে আনাম একটা বিশেষ প্রয়োজনে সামিরা বেগমের রুমে আসে আর তার সব কথা শুনে ফেলে। সবটা শুনে আনাম রীতিমতো ভয় পেয়ে যায়। সৎ মায়ের এমন মারাত্মক প্ল্যান দেখে বলল, আম্মু নূরকে আর নূরের অনাগত সন্তানকে মারতে চায়। না না, এটা আমি কিছুতেই হতে দিতে পারি না। আমি এখনই নূরকে সবটা জানাবো। আরহাম ভাইয়াকেও সবটা জানাতে হবে বলে চলে যেতেই ফুলদানির সঙ্গে পা বেঁধে পড়ে যেতে লাগলো। নিজেকে কোনো মতে সামলে পালাতে যাবে, তার আগেই কেউ একজন শক্ত করে ওর হাত ধরে একটি ঘরে টেনে নিয়ে গেল। আনাম ওর মা সামিরা বেগমকে দেখে প্রচণ্ড ভয় পায়। আনাম যাতে চিৎকার না করতে পারে সেজন্য মুখে রুমাল বেঁধে দেয়। কি ভেবেছিলি তুই আমরা কিছুই বুঝতে পারবো না? এটাই ভেবেছিলি তাই না? তুই নূরের সঙ্গে মিলে গেছিস অথচ আমরা জানতে পারবো না, এটাই ভেবেছিলি তাই না? কি হলো বল? খুব শখ না নূর আর নূরের বাচ্চাটাকে বাঁচানোর? যা বাঁচা গিয়ে। তোকে সারা জীবন নিজের মেয়ের মতো মানুষ করলাম এই দিন দেখব বলে। এই প্রতিদান তুই দিলি? কি জাদু করলো নূর তোকে যে মায়ের বিরুদ্ধে চলে গেলি বল? ছি, তুমি মুকুট আর তলোয়ারের জন্য নিজের আপনজনদের এভাবে মারতে চাইছো? সামিরা বেগম আনামের মুখটা টিপে ধরে বলল, ফুলদানি পরার আওয়াজে ঠিকই বুঝতে পেরেছিলাম এখানে কেউ আমাদের কথা শুনে ফেলেছে, কিন্তু ভাবতে পারিনি এটা তুই হবি। যাই হোক, আরহাম, নূর এবং আব্রাহাম এরা কেউ আমার আপন না, বুঝেছিস তুই? আমি ওর ফুপি হিসাবে আছি ঠিকই, কিন্তু আমি ওর সৎ খালা। আরহামের ফুপি তো কবেই মারা গেছে। আমি ওর মায়ের ওপর বদলা নেওয়ার জন্য এখানে ওর ফুপির রূপে এসেছিলাম, কিন্তু ত্রাণ আর তলোয়ার রাজ্যের অধিকারী হওয়ার জন্য এতদিন অভিনয় করেছি, আর তুই কিনা আমার স্বরূপটা সবাইকে বলবি আর আমি তোকে আমার পরিকল্পনা ভাঙতে দিব? তুই ভাবলি কিভাবে? আরহামের মায়ের জন্য অনেক কিছু হারিয়েছি, আমার নিজের অধিকার। আমি ওর জন্য নিজের বাবা মায়ের কাছে পর্যন্ত খারাপ হয়ে গেছি, সব তুই ভালো করে জানিস। তবে এতটা সহজে সবাইকে কিভাবে ছাড়বো? তুই যখন আমার বিরোধিতা করলি, তাহলে তোকেই বা ছাড়ি কিভাবে বল? তুইও তো আমার শত্রু থেকেই গেলি, তোকে বাঁচিয়ে রেখে কি করব? বলে ছুরি দিয়ে আঘাত করবে এমন সময় আরাফের ডাক পড়ে। সামিরা বেগম আনামের মুখে রুমাল বেঁধে ওই পরিত্যক্ত ঘরের আলমারিতে ঢুকিয়ে রাখে। এদিকে আনাম কান্না করতে থাকে আর ভাবতে থাকে নূরকে কিভাবে বাঁচাবো, সব কথা সবাইকে কিভাবে বলবো। আনাম ভাবছে ওটা যে আরহামের নিজের ফুপি না, এটা জানলেও সামিরা বেগম যে আরাফের নিজের আসল মা না এটা জানতো না। আনামের চোখে সামিরা বেগমের জন্য ঘৃণা। তিনি কিভাবে সবাইকে ব্যবহার করছে স্বার্থসিদ্ধির জন্য, এটা আনামের চেয়ে ভালো কে জানে। এদিকে এখান থেকে কিভাবে মুক্তি পাবে সেটাই ভাবছে আনাম।
যে করেই হোক আরহাম ভাইয়াকে সবটা বলতে হবে, না হলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এটা ভাবতেই আবারও কান্না করতে থাকে। কিন্তু তার কান্না ঘর পর্যন্ত শোনার মতো কেউ নেই। শিফা আর আমি গল্প করছিলাম, আনামের করা সব কাজের কথাই বলছিলাম। ঠিক তখনই ঘরে প্যারানর্মাল কোনো কিছুর আভাস পাই আমি ভেবেছিলাম হয়তো কোনো প্রহরী বা এই প্রাসাদের কোনো জিন এসেছে কিছু প্রয়োজন কিনা দেখতে। কিন্তু আমার ভাবনাকে ভুল প্রমাণিত করে কয়েকজন হীন জিন আমাদের সামনে আসলো। আমরা সহযোগিতার জন্য কাউকে ডাকবো তার সুযোগও পেলাম না। তার আগেই আমাদের মাথায় আঘাত করলো তারা। সঙ্গে সঙ্গে মাথা ভারী হয়ে উঠল। আমার জ্ঞান হারানোর আগে আরহাম বলে চিৎকার করে উঠলাম আমি। আমাদের কি হবে? কে বাঁচাবে আমাদের অনাগত সন্তানকে? এইটা ভেবেই আমার চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হলো। এদিকে জ্ঞান ফেরার পর নিজেকে রুমে আবিষ্কার করলাম। আমি ধরফর করে উঠে বসলাম। আমার সন্তান ঠিক আছে নাকি দেখার জন্য পানি চোখে সঙ্গে সঙ্গে পেটে হাত রাখলাম। নিজেকে অক্ষত অবস্থায় দেখে একটু শান্তি পেলাম। কিন্তু আমি কোথায় আর সিফাকেও দেখতে পাচ্ছি না কেন সেটা ভেবে আগের ঘটনাগুলো মনে করতে লাগলাম। আমাকে আর সিফাকে হীন জিনেরা সামিরা বেগমের কোথাও নিয়ে আসে। আমি আর সিফু এই কথাটা শুনে অবাক হয়ে যাই। সামিরা বেগম হাসতে হাসতে আমার আর সিফু চুলের মুঠি ধরে বলল, খুব খাটিয়েছিস, অনেক ছোট বড় কথা শুনিয়েছিস, এখন কি হবে তোদের? কি ভেবেছিলি তোরা আমি আরহামের ফুপু সামিরা বেগম? না, আমি আরহামের মা আমিরার ছোট বোন ইলোরা। সামিরার চরিত্রটা তো আমার অভিনয়ের একটি অংশ। আর জানিস তো আমি এগুলো কেন করেছি? এই যে আরহামের ফুপু সেজে এত সুন্দর অভিনয় করেছি, এসব কিছু রাজ্যের অধিকার পাওয়ার জন্য, ওই দুটো তলোয়ার আর ক্রাউন দুটো পাওয়ার জন্য। এগুলো আমার স্বপ্ন। এগুলোর জন্য আমি অপেক্ষা করেছি, কৌশলে আরহামের মাকে সরিয়েছি, সে সঙ্গে জিন দ্বারা বুড়ো বাচ্চাকে সরিয়েছি। এত সব কিছু শুধুমাত্র ক্রাউন আর দুটো তলোয়ার পাওয়ার জন্য। এমনকি তোকেও মারিনি, কারণ আমি জানি আরহামের জন্য যোগ্য তুই, আর ক্রাউনের যোগ্য অধিকারী তুই। তাই সেটা আদায়ের জন্য তোকে সহ্য করেছি। কিন্তু কি লাভ হলো বল? এখন তো তোকে মারতেই হবে। গলা টিপে ধরার জন্য আমার হালকা কাশি লাগলো। সেই সঙ্গে পুরো দুনিয়া অন্ধকার হয়ে আসলো। শিফা দৌড়ে এসে সামিরা বেগমের পায়ে পড়ে বলল, নূরকে ছেড়ে দিন, নূরের বদলে আমাকে মেরে ফেলুন, তবুও ওর কোনো ক্ষতি করবেন না দয়া করে। সামিরা বেগম শিফাকে ধাক্কা মেরে বলল, তোকেও তো মারবই, আমি আমার কোনো শত্রুকেই ছাড়ি না, আর তোকেও ছাড়ব না। এদিকে আরেকটু এভাবে থাকলে আমার নিশ্চিত মৃত্যু হয়ে যেত, তাই বাধ্য হয়ে সামিরা বেগমকে ধাক্কা মেরে সরিয়ে দেই। আমি বুকে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলাম। আমি অশ্রুসিক্ত চোখে বললাম, সামান্য ক্রাউনের জন্য আপনি আপনার নিজের লোককে মেরে ফেলতে পারলেন? আপনি কেমন বোন? আপনার তো জাহান্নামেও জায়গা হবে না। সামিরা বেগম তেড়ে এসে আমাকে থাপ্পড় দিল। এত জোরে থাপ্পড় দেওয়ার কারণে আমি পড়ে যাচ্ছিলাম, কিন্তু শিফু এসে ধরে ফেলল। সামিরা বেগম রাগে গজগজ করতে করতে বলল, ও আমার নিজের বোন না, ওর জন্য আমি সব কিছু হারিয়েছি। আমার ভালোবাসা, আমার বাবার আদর, এমনকি ধন সম্পদের অধিকার সব কিছু হারিয়েছি। আমাকে সব কিছু থেকে বঞ্চিত হতে হয়েছে, আর সেটাও আরহামের মা আমিরার জন্য। তাই প্রতিজ্ঞা করি যে এর বদলা আমি নিব। তাই এখানে আসি আমি, আর প্রথমেই এসে সামিরাকে সরিয়ে ফেলি, আর ওর জায়গাটা আমি নিয়ে নিই। সব ঠিকঠাক ছিল, কিন্তু যখন জানলাম নূর সন্তান সম্ভবা, তখনই সিদ্ধান্ত নিই আমার প্রতিশোধের এটাই সঠিক সময়। তাই তো আমি দেরি না করে এখনই এখানে নিয়ে আসলাম। জিন বাচ্চা আরহাম তোমাকে ছাড়বে না, দেখে নিও তুমি, শিফা বলল। সামিরা বেগম হাসতে হাসতে বলল, কে মারবে আমাকে, আরহাম নাকি আব্রাহাম? আরহাম আর আব্রাহাম দুই ভাইকে আমি মেরে ফেলেছি। আমার ওনার কথা শুনে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আমি তৎক্ষণাৎ মেঝেতে বসে পড়লাম। এটা হতে পারে না, আমার আরহাম আমাকে ফেলে যেতে পারে না, আরহাম মরতে পারে না, বুঝেছো তুমি? বলে কেঁদে উঠলাম। শিফু আমাকে জড়িয়ে ধরে কেঁদে বলল, তুমি মিথ্যে বলছো, ওরা মরেনি, ওরা ফিরে আসবে আমাদের কাছে। তোদের সঙ্গে মিথ্যা কথা বলে আমাদের কি লাভ বল? আর তোরা কে যে তোদের কৈফিয়ত দিতে হবে? বিশ্বাস না হলে নিজেই দেখেন, বলে দুইজন লোককে আসতে বলল। তারা সবাই হীন জিন সম্প্রদায়, তাদের হাতে রক্তাক্ত তলোয়ার। রক্ত দেখে ভয়ে আতকে উঠি আমি আর শিফু। সামিরা বেগম বললেন, বাবা যেমন চলে গেছে পৃথিবী ছেড়ে, তেমনই সন্তানকেও যেতে হবে, তাই না? বলেই আমার পেটের উপর পা দিতে গেল। ঠিক তখনই শিফু উনার পা ধরে নেয় আর বলল,
দয়া করে ছেড়ে দিন নূরকে। ওর বাচ্চাটা এখনো পৃথিবীর মুখ দেখতে পায়নি। প্লিজ ছেড়ে দিন, আল্লাহর দোহাই লাগে, ও তো কোনো অন্যায় করেনি। সামিরা বেগম সিফুর চুলের মুঠি ধরে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এদিকে আমার কিছু বলার শক্তি নাই। আমি শুধু এটাই ভাবছি যে আরহাম আমাকে ছেড়ে যেতে পারে না। সামিরা বেগম আবারও আমার পেটে পা দিতে যাবে, অমনি কোনো এক শক্তি এসে তাকে আশ্রে ফেলেন। আমি টিপ টিপ চোখে আরহামকে দেখতে পাই। আমি আর চোখ খুলে রাখতে পারলাম না। নূর, তুমি ঠিক আছো? বলো না, কি হলো? কথা বলো, কথা বলছো না কেন? বলো প্লিজ, তুমি ঠিক আছো কি না? দেখো, আমি এসে গেছি, কিছু হয়নি আমার, কথা বলো প্লিজ। আমি চোখ খুলছিলাম না বলে আরহাম রেগে সামিরা বেগমের দিকে তাকায়। এদিকে সামিরা বেগম আরহামকে দেখে ভয় পেয়ে যায়। সামিরা বেগম কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তুই বেঁচে গেলে কিভাবে? হীন জিনগুলো তো তোকে নিজ হাতে মেরে ফেলেছিল। আব্রাহাম ভাইয়া আর আনাম একসঙ্গে এসে বলল, শুধু আরহাম ভাইয়া না, আমরাও বেঁচে আছি। তুমি কি ভেবেছ তুমি একাই চালাক? আমরা আগে থেকে সন্দেহ করেছিলাম তোমাকে, পরে আনামের কথায় পুরোপুরি শিওর হয়ে যায়, তাই তো তোমাকে ধরার জন্য সাধারণ জিনদের আমার রূপে পাঠায়। আমি আগে থেকে বুঝতে পেরেছিলাম তুমি সামিরা ফুপুই না, তুমি ইলোরা, যে কিনা আমার মায়ের শত্রু। আর মায়ের উধাও হওয়ার পিছনে তোমার হাত আছে। তোমার পাপের ঘোড়া পূর্ণ হয়েছে। তুমি এই জিন বাদশা আরহাম খানের সন্তানকে মারতে চাও? এত বড় দুঃসাহস করার জন্য তোমাকে শাস্তি পেতেই হবে। সামিরা বেগম আরহামের কথায় ভয় পেয়ে যায়। আরহাম তলোয়ার দিয়ে যেই আঘাত করবে ঠিক করলো, তখনই আরাফের আগমন হয়। আরাফকে দেখে ইলোরা হাসতে থাকে। শিফু চেঁচিয়ে বলল, আব্বু আম্মু, আঙ্কেল আন্টি। আরহাম আর আব্রাহাম দুজনের চোখ দিয়ে পানি পড়ছে। আরহাম ও আব্রাহাম দুজনে নিজের মাকে জীবিত অবস্থায় দেখে খুবই খুশি হয়। এতটা খুশি হয় যে দুজনেরই চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আরহাম আর আব্রাহাম সামিরা বেগমকে ছেড়ে নিয়ে নিজের মার কাছে গিয়ে মাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। তিনজন ডুকরে কেঁদে উঠল। আজ বাদশা ইব্রাহিম খান থাকলে স্ত্রীকে দেখে খুব খুশি হতেন, কিন্তু উনি এই দুনিয়ায় আর নেই। মানুষ মরণশীল, মৃত্যু তো হবেই, সেটা জিন হোক বা মানুষ। এই চরম সত্যিটা আমাদের মেনে নিতেই হবে। এজন্যই আমিরা বেগম এক ফোঁটা চোখের পানি ফেলে ছেলেদের বুকে আগলে নেন। ইলোরা আরহামকে উদ্দেশ্য করে বলল, আমাকে মারতে চেয়েছিলি তাই না? এই নে, মার এবার। আমার ছেলে আমাকে বাঁচাবে। আমার ছেলে আরাফ খান হীন জিনদের নিয়ন্ত্রণকারী, ওর শক্তি তোর চেয়ে কম না। ইলোরা তলোয়ার দিয়ে আমিরাকে মারতে গেলেই আরাফ তার মাকে আটকে দিয়ে আরহামের উদ্দেশ্যে বলে, আমি জানি এটা আমার সৎ মা, কিন্তু উনি তো ছোট থেকে আমাকে মায়ের আদর দিয়ে বড় করেছে। কখনো জানতে দেননি যে উনি আমার মা না। এটা ঠিক যে উনি লোভী পাপী, কিন্তু আমার সঙ্গে কোনোদিনও কোনো অন্যায় করেননি, তাই আমার কাছে ওনার সম্মান এখন আগের মতোই। ইলোরা বেগম আরাফের কথাগুলো অবাক হয়ে শুনতে থাকে। নিজের ছেলে না এটা জেনেও এতটা সম্মান করছে আরাফ, তাকে এইটা ভেবে ইলোরার মনে একটু হলেও অস্থিরতা কাজ করছে। আরাফ বলল, সেদিন গেস্ট রুমে আমি কোনো মেয়ের গোঙানির আওয়াজ পাই, তাই তড়িঘড়ি করে রুমে গিয়ে কাউকে খুঁজে পাইনি। একটু পর আবার আওয়াজ আসলে শব্দ অনুসরণ করে আলমারির কাছে গিয়ে আলমারি খুলতেই আনাম মুখ বাঁধা অবস্থায় আমার গায়ে পড়ে। সেদিন সে সবটা আমাকে বলে। আমি তখনই সিদ্ধান্ত নিই যে আম্মুকে আমি ভুল করতে দেব না, তাই আনামের মাধ্যমে তোমাদের সবটা জানাই। আর বড় মামি আর ভাবির আম্মু আব্বুদেরকে হেফাজতে রাখে। এগুলো কথা আমি জেনেও আম্মুকে টের পেতে দেইনি, কারণ আমি জানি আম্মু সবটা টের পেলে আমাকে মারতেও পিছপা হতো না, তাই আমি সব গোপনেই করে গেছি। আরাফ শেষে চোখের পানি মুছে বলল, এখন তোমরা মাকে শাস্তি দিতে পারো, আমি আটকাবো না। আরাফের কথা শুনে ইলোরা কান্না করতে থাকে। নিজের মা না এটা জেনেও ছেলেটা কত ভালো যে আমার সব কথা শুনে গেছে। আরহাম সবশেষে ক্রাউন আর তলোয়ার হাজির করে ইলোরা বেগমকে মারতে যাবে। ঠিক তখনই আমিরা বেগম বললেন, দাঁড়াও। আমিরা বেগমের কথায় সবাই অবাক। ইলোরা বেগম, যে কিনা নিজের মরার জন্য প্রস্তুত হয়ে চোখ বন্ধ করেছিল, সেও আমিরার কথায় চোখ খুলে অবাক হয়ে তাকায়। আমিরা বেগম বলল, থেমে যা আরহাম। আমার বোনটা সারা জীবন আমার জন্য সবকিছু হারিয়েছে, তার সব খুশিতে না চাইতেও আমাকে হস্তক্ষেপ করতে হয়েছে, তাই আমিও আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। আমি আমার বোনকে একটা সুযোগ দিতে চাই। আমিরা বেগমের কথা শুনে ইলোরা নিজের কান্না কন্ট্রোল করতে পারল না।
সে দৌড়ে এসে বোনকে জড়িয়ে ধরল। আজ তার চোখ খুলে গেছে। তিনি নিজের সমস্ত ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন। আমিনা বেগম বললেন, সবাইকে একবার সুযোগ দেওয়া উচিত আর ক্ষমা করে দেওয়া উচিত। এজন্য আমিও ক্ষমা করে দিলাম। আমি জানি তুমি যা কিছু করেছো সবটা শয়তানের প্রশ্রয়ে প্রতিশোধ নিতে। এতে তোমার দোষ থাকলেও অল্প, তাই আমিও তোমাকে ক্ষমা করে দিলাম। ইলোরা সবার কাছে ক্ষমা চাইলেন। আরহাম ও আরাফ সবাই বলল, তুমি তোমার ভুল বুঝতে পেরেছ। এতেই আমরা অনেক খুশি হয়েছি। এবার থেকে আমরা সবাই একসঙ্গে থাকব আর এই জিন রাজ্যের হেফাজত করব। সবার চোখেই খুশির ঝলক। এত কিছুর মাঝে একটা জিনিস প্রমাণ হয়ে যায় যে জিন বাদশাহ ইব্রাহিম খানের মৃত্যু স্বাভাবিক মৃত্যু হয়েছিল। ইলোরা মারেনি তাকে। সবকিছু ঠিকঠাক হয়ে গেলে সবাই আমার দিকে গুরুত্ব দেয়। আরহাম শিফার কোলে থেকে আমাকে কোলে তুলে সবাই মিলে প্রাসাদের উদ্দেশ্যে রওনা দেয়। এসব কিছুর মধ্যে হিনোজিনদের কয়েকজনকে মরতে হয়। এদিকে হুমায়রা ওবায়দুল্লাহ খান আর ওবায়দুল্লাহ খান মেয়ের সন্তান সম্ভাবনার কথা শুনে অনেক খুশি হয়। আর আমিরা বেগম 2 পুত্রবধূ পেয়ে খুব খুশি। তিনি ছেলের সন্তান হবে জেনে এটাও খুব খুশি হয়ে প্রজাদেরকে মুদ্রা বিতরণ করেন। জ্ঞান ফিরতেই নিজেকে রুমে আবিষ্কার করলাম। হঠাৎ সবকিছু মনে হতেই আমি পেটে হাত দিয়ে চিৎকার করে উঠলাম। আরহাম আমার পাশেই বসা ছিল। সে হঠাৎ জড়িয়ে ধরে বলল, সবকিছু ঠিক আছে, এই তো আমি, দেখো, ভয় পেও না। আরহাম আমাকে শান্ত করে সবটা বলল। আমিও সবটা শুনলাম। এদিকে আমার চিৎকার শুনে সবাই রুমে দৌড়ে আসলো। সবাই মিলে জিজ্ঞেস করলো, হঠাৎ কি হলো? আরহাম বলল, তেমন কিছু না। নূর আমাদের সন্তানের কথা ভেবে ভয় পেয়ে গেছিল। সামিরা বেগম মাথা নিচু করে দূরে দাঁড়িয়ে রইল। আমি উনাকে কাছে ডাকলাম। তারপর ভুল ত্রুটির জন্য ক্ষমা চাইলাম। উনিও আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে ক্ষমা চাইল। সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, এটা ভেবেই সবার চোখে খুশির কান্না। অনেক ভালো একটা মুহূর্ত ছিল সেটা। 5 বছর পর। সময় বহমান। এর মধ্যে অনেক বছর পেরিয়ে গেছে। 5 বছর আগে আরহাম আর আমার কোল জুড়ে আসে আহমেদ। শিফা আর আব্রাহাম ভাইয়ার ঘরে 2 যমজ ছেলের জন্ম হয়। এদিকে আনাম কুরাইশ আর আরাফের সবার সম্মতিতে বিয়ে হয়। আনাম আর আরাফের কোল জুড়ে একটা মিষ্টি মেয়ের আগমন হয়। আরহাম আর আব্রাহাম দুজনে ভালোভাবে রাজ্য পরিচালনা শুরু করে। আর জিন রাজ্য থেকে সমস্ত অবাধ্য হীনজিনদের শাস্তি দিয়ে পাঠিয়ে দেয়। সমস্ত ঝামেলা শেষ হয়ে গেলে আমার আব্বু আম্মু তাদের নিজের বাড়িতে চলে যায়। মাঝে মধ্যে তারা এখানে আসেন। আহমেদ আর তার যমজ 2 ভাই আবরার আর আবরাম 3 জনে সারাদিন দাদির সঙ্গে আড্ডায় ব্যস্ত থাকে। 3 জনই দাদির প্রাণ একেবারে। আনাম আর আরাফের মেয়ের বয়স 2 বছর। খুবই চুপচাপ স্বভাবের আর দেখতে যেমন মিষ্টি, নামটাও মিষ্টিই রাখা হয়েছে। আজ তারই জন্মদিন। জন্মদিনের অনুষ্ঠানটা জাঁকজমকভাবেই পালন করা হচ্ছে। এদিকে আমি আমার আব্বু আম্মুর অপেক্ষা করছি। আজ তাদের আসার কথা। আমার পিচ্ছি আহমেদটাও নানা নানিকে দেখার জন্য অপেক্ষা করছে। বাবার কোলে যেমন যখন তখন ঝাঁপিয়ে পড়ে, ঠিক তেমনই নানাকে দেখতে পেলে ঝাঁপিয়ে কোলে উঠতে চায় সে। সব কিছুর মাঝে বলতেই ভুলে গেছি, আমি দ্বিতীয়বার সন্তান সম্ভবা পুরো 9 মাস চলছে। আর সবাই এজন্য অনেক বেশি দেখাশোনা করে। শিফা আর আব্রাহাম ভাইয়া তো আমাকে কোনো কাজই করতে দেয় না। প্রথমবার আমার একটু কমপ্লিকেশন ছিল, কিন্তু এখন আর কোনো সমস্যা নেই। তবুও সবাই খুব যত্নে রাখেন। আহমেদও ছোট্ট বোন আসার আনন্দে আত্মহারা। আর আরহামের কথা বাদই দিলাম। ও তো প্রথমবারেও অনেক খুশি ছিল, এখনও অনেক খুশি। সব কিছুর মাঝে একজনকে আমরা সবাই খুব মিস করি। উনি আর কেউ না, আমার শ্বশুর আব্বু জিন বাদশাহ ইব্রাহিম খান। কিন্তু কি আর করার, সবাই মরণশীল, মরতে তো হবেই একদিন না একদিন। হঠাৎ আমার শাশুড়ি আম্মুকে ডেকে পাঠালেন। আব্বু আম্মু নাকি এসেছে। আমি শাড়িটা ঠিক করে বিছানা থেকে উঠলাম। আহমেদকে নিয়ে নিচে নামতেই মাথাটা কেমন যেন ঘুরে উঠল। কোথা থেকে আরহামে এসে হুট করে কোলে তুলে নিল। মনে মনে লজ্জা পেয়ে বললাম, ইয়া আল্লাহ, উনি সবার মাঝে এমন বিব্রত অবস্থায় কেন ফেললেন আমাকে? আরহাম আমাকে সোফাতে বসিয়ে কানের কাছে এসে বলল, ভালোবাসি তোমাকে। আমি এটা শুনে আরও লজ্জা পেয়ে গেলাম। তারপর সবাই মিলে অনেক গল্পগুজব করলাম। অবশেষে মিষ্টি মামুনির বার্থডে সেলিব্রেট করা হয়ে গেলে সব রিলেটিভরা চলে যায়। আমি সহ সবাই আব্বু আম্মুকে কিছুদিন থাকতে বললাম। আব্বু আম্মুও রাজি হলো। আমি, শিফা সবাই অনেকটা খুশি হলাম এই সিদ্ধান্তে।
সব কিছু মিটে যাওয়ার পর আরহাম রুমে এসে বলল, আহমেদ ঘুমিয়ে গেছে? আমি বললাম, হ্যাঁ, আমার ছেলেটা বহুদিন পর নানা নানিকে পেয়েছে বলে ওদের কাছেই ঘুমিয়ে গেছে। আরহাম বলল, তুমি ঘুমাওনি কেন? আমি বললাম, তুমি জানো না আমি তোমার বুকে ভালো মতো ঘুমাতে পারি, তাছাড়া আমার কোনো ঘুম আসে না। আরহাম হেসে বলল, ও হ্যাঁ, তাই তো, আমি কিভাবে ভুলে গেলাম এটা। আমার বাবুর আম্মুর তো আমার বুকে মাথা না রাখলে ঘুম আসে না। আমি ওর চুলে হাত বুলিয়ে বললাম, আমাকে পচানো হয়ে গেলে এবার আমি ঘুমাই? আমি এত কিউট করে বলেছিলাম যে। আরহাম আমার গাল টিপে বলল, জো হুকুম আমার বাবুর আম্মু। আমি আরহামের বুকে মাথা রেখে মনে মনে বললাম, তোমাকে অনেক ধন্যবাদ আল্লাহ, এ পাগল জিনবরটাকে সম্পূর্ণ আমার করে বানানোর জন্য। পরকালেও যেন আমি আমার পাগল জিনবরটাকেই পাই, ও ছাড়া যে আমি অসম্পূর্ণ। আরহাম আমার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, তোমাকে ছাড়াও আমি অসম্পূর্ণ নূর, কারণ তুমি এই পাগল জিন বাদশার ভালোবাসা। ভালোবাসি প্রিয়, অনেক ভালোবাসি। অন্যদিকে কাজের লোকের সাহায্যে সমস্ত কাজ সেরে শিফা রুমে আসে। রুমে এসে দেখতে পায় রুমটা অন্ধকার। লাইট জ্বালাতেই পুরো রুমটা দেখে অনেক ফুল দিয়ে সাজানো। শিফা আব্রাহামকে উদ্দেশ্য করে বলে, আব্রাম আর আবরার কোথায়? ওরা দুই ভাই ঘুমিয়ে পড়েছে? আব্রাহাম বলল, ওরা ওর দাদির কাছে অনেকক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছে। শিফা হঠাৎ বলল, তো তুমিও ঘুমাতে পারতে, তোমার ঘুমের অনেক ক্রাইসিস হয়ে গেছে। আব্রাহাম বলল, আমি ঘুমাবো না। শিফা চোখ বড় করে বলল, আব্রাহাম। তা বলার আগে আব্রাহাম তার ঠোঁট দখল করে নেয়, তারপর রুমের লাইট অফ করে দেয়। এদিকে আনাম মিষ্টিকে ঘুম পাড়িয়ে দেয়। তখনই আরাফ হুট করে রুমের লাইট জ্বেলে দেয়। আনাম রাগ দেখিয়ে বলে, এটা কি হচ্ছে? দেখতেই তো পাচ্ছ আমি মিষ্টিকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। জন্মদিনের জন্য মেয়েটা ঠিকমতো ঘুমাতেও পারেনি আজ। মিষ্টির ঘুমের প্রয়োজন, তাড়াতাড়ি লাইট নিভিয়ে দাও, নয়তো সে উঠিয়ে যাবে। আরাফ দুষ্ট হেসে বলল, আমারও প্রয়োজন। আনাম আরাফের দিকে ভ্রু কুচকে তাকিয়ে বলল, তোমার এখন ঘুমের প্রয়োজন, তাড়াতাড়ি শুয়ে পড়ো। আরাম অভিমান করে বলল, হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, যত পারো এমনটা সবসময় আমার সঙ্গে করো। বাবুর আব্বুর ইচ্ছের তো কোনো মূল্যই নেই দেখছি। আনাম আরাফের কথায় হেসে উঠল। আরাফ বলল, যত পারো হাসো, সমস্যা নাই, পরে বদলা সুদে আসলে নিয়ে নেব। 1 মাস পর প্রাসাদে আবারও খুশির ঝলক। চারিদিকে সজ্জিত আর হাজারো জিন মানবদের আনন্দ। এটা তাদের বাদশার একমাত্র মেয়ে আয়রার আগমনের আনন্দে। হ্যাঁ, আয়রা আমার আর আরহামের একমাত্র মেয়ে। ওর বয়স 1 মাস হয়ে গেছে, এজন্য সবার মাঝে তাকে নিয়ে আসা। আলহামদুলিল্লাহ, আমার দ্বিতীয় সন্তান জন্মদানে কোনো কমপ্লিকেশনই আসেনি। সবাই বাচ্চা কন্যা আয়রা বিনতে আরহামের চাঁদমাখা মুখখানা দেখে মাশাল্লাহ বলে উঠল। সবার মাঝে রাজা রানী হিসেবে আমার ছেলে কন্যাকে নিয়ে দাঁড়ালাম। সবাই আয়রাকে প্রাণ ভরে দোয়া করল, আর প্রজাদের মাঝে আবারও মুদ্রা বিতরণ করা হলো। এটা নাকি বাদশাহের শাহী নিয়ম। অনুষ্ঠানের মাঝপথে আয়রাকে নিয়ে আমি আর শিফার সঙ্গে আবরার আর আব্রাম প্রাসাদে চলে আসলাম। আহমেদ বাবা আর আঙ্কেলের সঙ্গে থেকে গেল। প্রাসাদে আসতেই ঘটে গেল আরও একটা কাহিনী। আয়রাকে কে কোলে নিবে এটা নিয়ে আবরার আর আব্রাম দুজনে ঝামেলা শুরু করলো। ওদের তুতলানো কথার ঝগড়াটা দেখে আমি আর শিফু হাসতে লাগলাম। অবশেষে আমি আর শিফা বললাম, দুজনেই কোলে নিবা, কিন্তু একজন একজন করে। আমার সিদ্ধান্তে আবরার আর আব্রাম দুজনের কেউ সন্তুষ্ট হলো না। পরে শিফার বকা খেয়ে আব্রাম বড় ভাই আবরারকে ছেড়ে দেয়। অনুষ্ঠান মিটে গেলে আব্বু আম্মু আত্মীয়রা চলে যায়। এরপর থেকে আমরা শান্তিতে থাকতে শুরু করলাম। এক জীবনে আর কি চাওয়া থাকতে পারে? সব কিছুইতে পেয়ে গেছি। এখন শেষ নিঃশ্বাস চলে গেলেও আফসোস থাকবে না। এভাবে হাসি খুশিতে চলতে লাগলো বাচ্চা আরহাম জিন আর নূর আলমের পরবর্তী জীবন। আজকের এই গল্পটা আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন। জিন ও পরীর রহস্যময় গল্প শুনতে নিশিরাত 76 চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের যদি কোনো ভৌতিক গল্প বা ঘটনা থাকে তাহলে সেটা মেল করে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে পারেন।